প্রিয় দর্শক, সাদর আমন্ত্রণ বাংলা ভিশনের পর্দায়। স্বাগত ভালোবাসা প্রাণে প্রাণের আজকের আয়োজনে। পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে। দর্শক, আজ বাংলাদেশের কিংবদন্তি কণ্ঠশিল্পী এবং বাংলাদেশের প্লেব্যাক সম্রাট শ্রদ্ধেয় এন্ড্রু কিশোরের আজকে মৃত্যুদিন। তাকে এই আয়োজনের শুরুতেই শ্রদ্ধা ভরে স্মরণ করছি। দর্শক, আজ আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী এবং মেধাবী একজন মিউজিশিয়ান সাবির জামান। ভাইয়া, আপনাকে স্বাগত। ধন্যবাদ। তোমাকে। কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। ভীষণ ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং একটি বিশেষ দিনে আজকে আপনাকে পেয়েছি। যেটি শুরুতেই বলছিলাম, আজকে শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর, তার মৃত্যুদিন। আপনি তাকে খুব কাছ থেকে দেখেছেন এবং এর আগেও দেখেছি তাকে ট্রিবিউট করে আপনি গান গেয়েছেন। দেশের বাইরে ছিলেন সম্ভবত গত বছর, সেখান থেকেও তাকে ট্রিবিউট করেছেন। আজকে একটু তাকে নিয়ে একটু স্মৃতি কথা জানতে চাইবো আমরা শুরুতেই। প্রথম কথা হলো এন্ড্রু কিশোর, ওনার মতো কণ্ঠশিল্পী বা শিল্পী একটা ইন্ডাস্ট্রিতে 100 বছরে একবার জন্মায়। তো নিঃসন্দেহে কারণ হলো এন্ড্রু কিশোর চাইলেই হওয়া যায় না, এন্ড্রু কিশোর হয়ে জন্মাতে হয়। তো হয়তোবা ওনাকে আমরা অনেকেই ফলো করছি, অনুকরণ করছি, অনুসরণ করছি, চেষ্টা করছি ওনার মতো গান গাওয়ার, বাট কিছুই হচ্ছে না আসলে। বিকজ লেজেন্ডরা বর্ন হয়, এটা ওনাদেরকে তৈরি করা যায় না। তো এন্ড্রুদার সঙ্গে আমার বেশ ভালোই যোগাযোগ ছিল, বিশেষ করে ওনার শেষ সময়, এন্ড্রুদার শেষ সময়টাতে। তো তখন আসলে সেই সুবাদে দাদার সঙ্গে তখন অনেক সুন্দর একটা সখ্যতা গড়ে ওঠে। তারপরে উনি ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে গেলেন, তারপরে একদিন আসলেন। তো সব মিলে ওই টাইমটাতে দাদার সঙ্গে আমার তখন বেশ ভালোই যোগাযোগ ছিল ফোনে। প্রথম আচ্ছা না, একটা জেনারেশন গ্যাপ তো থাকে। প্রথম দাদাকে দেখতে মনে হতো যে খুব মুডি, খুব একটা কারোর সঙ্গে কথা বলেন না। আসলে পরে দেখলাম যে বিষয়টা উল্টো, বিষয়টা দাদা অনেক ফান লাভিং এবং অনেক হাস্যোজ্জ্বল একটা মানুষ। তো এন্ড্রুদার আসলে অনেক অগণিত ভক্ত শ্রোতা রেখে গেছেন ডেফিনেটলি। তার মধ্যে শিল্পীদের মধ্যে ওনার অসংখ্য ফলোয়ার্স, মানে বিশেষ করে আমাদের জেনারেশনেও, আমি সহ আমাদের সমসাময়িক যারা আছে, তারা এখনও চেষ্টা করে দাদার মতো গান গাওয়ার। কারণ ওনার যে গায়কী, ওনার যে ধরো সিনেমাতে গান গাওয়ার যে স্টাইলটা উনি একটা সামনে রেখে গেছেন, এইটাই হলো ওনার আইকনিক বিষয়। বিকজ দেখবা তুমি ওনার ভয়েসটা কিন্তু সব নায়কের সঙ্গে যায়, একদম, তাই না? হিরোইক ভয়েস। তো এইটাই তো সিনেমাতে খুঁজে। বিকজ সিনেমাতে যখন একটা সিঙ্গার বা কোনো ভয়েসকে সিলেক্ট করা হয় গানের জন্য, তার আগে কিন্তু দেখে যে ওই যেই ক্যারেক্টারের জন্য গাচ্ছে, ওই ক্যারেক্টারের সঙ্গে ওই ভয়েসটা মিলছে কিনা বা যাচ্ছে কিনা। কারণ একটা হিরো যখন হিরোর লিপসে যখন গান যায়, তখন হিরোইক ভয়েস লাগে, যেটাই এন্ড্রুদার ছিল, মানে একদম শতভাগ। এবং উনি যে কয়জন হিরোর, মানে লেজেন্ডারি হিরোর জন্য ভয়েস দিয়েছেন, এবং আমার মনে হয় কোনো গানেই মনে হয়নি যে যাচ্ছে না ওনার সঙ্গে, বা ভয়েসটা মনে হয় একটু বেশি ভারী হয়ে গেল বা হিরোর সঙ্গে যাচ্ছে না, এরকম মনে হয়নি। তো এইটা একটা বিশাল বড়, মানে একজন শিল্পীর পাওয়া, অ্যাচিভমেন্ট। এবং যেটা হচ্ছে তোমার এন্ড্রুদার তো ধরো শত গান, মানে কয়টা গানের, মানে ধরো তুমি যদি বলো ভাইয়া কোন গানটা ফেভারিট, তাহলে ধরো এটা বলতে সুবিধা হবে কার ক্ষেত্রে, যার মনে করো 10-15টা গান আছে, সেখান থেকে আমি বেছে নিয়ে বললাম যে ভাই এই গানটা খুব সুন্দর না। কিন্তু যার 500 গান, 1000 গান, তার কয়টা গান বেছে বলবো তোমাকে যে কয়টা গান সুন্দর? বিকজ আমরা তো প্রায় কাভার সং করি, এন্ড্রুদাকে ট্রিবিউট করি, বা সিনেমার গানগুলো যখন গাই, দেখা যায় যে 80%ই ওনার গান গাচ্ছি কোনো না কোনোভাবে, সে যে এই গানই হোক। একদম একদম। এবং বাংলাদেশের সব মিউজিক ডিরেক্টররাই, লেজেন্ডারি থেকে শুরু করে নতুন প্রজন্ম পর্যন্ত, সবাই কিন্তু ওনার গান করেছেন এবং উনি গিয়েছেন সবার জন্য। নিঃসন্দেহে ভাই, এবং বাংলাদেশ, বাংলা ভাষা, বাংলা গান যতদিন বেঁচে থাকবে ততদিন আসলে এই গানগুলো মানুষের হৃদয়ে থাকবে। কথা একদম মানে স্বর্ণাক্ষরে খোদাই করে লেখা থাকবে এন্ড্রু কিশোর এই নামটা।
কারণ ওনার যে অবদান বাংলাদেশ মিউজিক ইন্ডাস্ট্রিতে এটা আসলে অনস্বীকার্য, এটা কিন্তু একদমই। সাবির ভাই, আরো স্পেসিফিক দু একটা স্মৃতির কথা আমরা জানতে চাইবো। শেষবার যখন দেখা হয়েছে কি বলেছিলেন সেগুলো, তার আগে কি তার স্মরণে একটা গান হয়ে যেতে পারে কিনা? আচ্ছা, পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, বানাইয়াছে সোনার পিদিম তীর্থ ভরিয়া, চেলচেলাইয়া জলে পিদিম নিব্বা গেলি ভুষ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই না একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায় রে মানুষ। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইয়াছে সোনার প্রদীপ তীর্থ ভরিয়া। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইয়াছে সোনার প্রদীপ তীর্থ ভরিয়া, চেলচেলাইয়া জলে প্রদীপ নিব্বা গেলেই হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস, তবু তো ভাই কারোরই নাই একটুখানি হুশ। হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ। হায় রে মানুষ। এই গানগুলো আসলে যতবার শুনি ততবার নতুন মনে হয়। সাব্বির ভাই শেষ সময়ের কথা বলছিলেন, দেখা হয়েছে ইন্দ্র কিশোর, তিনি বাংলাদেশের একজন বিখ্যাত কণ্ঠশিল্পী বলি, কিংবদন্তি বলি, প্লেব্যাক সম্রাট বলি, কোনো আক্ষেপ কি তার মধ্যে লক্ষ্য করেছেন শেষ সময়ে? অনেক কথাই তো বলতো তখন আসলে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে এটা আমার মনে শুধু এন্ড্রোদার আক্ষেপ বলে তাই না, বাংলাদেশের দেখো বাংলাদেশে এটা শুনতে আসলে একটু খারাপ শোনালেও বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের অবস্থান আছে, শুধু শিল্পীদেরই কোনো অবস্থান নেই। এটা কেন বলছি, কারণ দেখবা শেষ সময়ে গেলে প্রতিটা শিল্পীকেই কোনো না কোনো বিপদে পড়তে হচ্ছে, কোনো না কোনো আর্থিক কষ্টে পড়তে হচ্ছে, কোনো না কোনো ঝামেলার মধ্যে পড়তে হচ্ছে, এবং সামহাও সেই সময়টাতে ওই শিল্পীটার সারা জীবনের যে অবদান ইন্ডাস্ট্রির প্রতি, দেশের প্রতি, সংস্কৃতির প্রতি, সেটা পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। তো এটা ওনাকে খুব, এটা উনাকে তো অবশ্যই, সাথে আমাদেরকেও তো পীড়া দিচ্ছে, এবং আমরাও তো শঙ্কিত না যে ইউ নেভার নো তোমার কালকে কি হবে। তো কালকে আমার যদি কোনো সমস্যা হয় তাহলে কি হবে? আমি কি তাহলে গান মিউজিকে এসে, কালচারে এসে কি ভুল করেছি? বা আমিও তো দেশের জন্যই কাজ করছি। আমি যখন দেশের বাইরে গিয়ে যখন কনসার্টগুলো করি বা কোনোখানে দাঁড়িয়ে যখন কোনো দেশের গান গাই, আমি কার পতাকা হাতে নিয়ে যাচ্ছি? আমার দেশের না? তাহলে আমি সরাসরি আমার দেশের কাজের সঙ্গে সম্পৃক্ত, যুক্ত। তো এইটা একটা এন্ড্রোদার বিষয়টা না আমাদের জন্য একটা অনেক বড় লেসন, বিশেষ করে শিল্পী সমাজের জন্য। তো যেই জিনিসটা আসলে এন্ড্রোদা আমাকে দুই একবার বলেছেন, বলে যে এন্ড্রো কিশোরের মতো একজন আর্টিস্টকে যদি দিন শেষে তার চিকিৎসার জন্য আর্থিক অর্থ জোগাড় করতে হয়,
বা মানুষকে রিকোয়েস্ট করতে হয় সহযোগিতা, তাহলে তো এটা তো একটা লজ্জা আমার জাতির জন্য, আমার দেশের জন্য। কারণ তো সেই সময়টা তো আসলে আমরা ইয়াং জেনারেশনরা যতটুকু পেরেছি আমরা নিজেরা, আমাদেরও যে অঢেল টাকা তা তো না, আমরা শো করেছি, শো করে তার অর্ধেক টাকা ওখানে দিয়ে দিয়েছি। কেউ টেলিভিশনের রেকর্ডিং, টেলিভিশনের লাইভগুলো করে যে টাকা পায় সেটাই দিয়ে দিত। এরকম করে 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 আমরা বেশ মোটামুটি একটা অ্যামাউন্ট আমরা প্রায় এই জেনারেশনের, মানে আমাদের জেনারেশনের প্রায় 100 জনের মতো আর্টিস্ট আমরা, যে যেখানে যার অবস্থান থেকে যা পেরেছে আমরা তাই করেছি। তো সেইটা আসলে আমরা 5-6 জনের মধ্যে আমি ছিলাম সেটা মানে কোঅর্ডিনেশনে। তো সেই সুবাদে দাদার সঙ্গে আমার রেগুলার কথা হতো। আমরা এখান থেকে দাদার অ্যাকাউন্টে টাকাটা দিয়ে দিতাম, দাদা ওখান থেকে সিঙ্গাপুর থেকে বৌদি ড্র করতো সম্ভবত। তো এইভাবে করেই আমরা যতটুকু পেরেছি, মানে আমাদের পক্ষেও তো সব সময় করা সম্ভব না, বা যতটুকু সম্ভব। তো এইটা করতে কি দাদার সঙ্গে অনেক রকমের কথা বা হোয়াটসঅ্যাপে হতো, এবং দাদা আমার সঙ্গে কথা বললে বা আমাদের সঙ্গে কথা বললে উনি খুব আনন্দ পেতেন। কারণ আমাদেরও তো ভালো লাগতো, বিভিন্ন গানের কাহিনীগুলো শুনতাম। কারণ ওই সময় দাদার যখন চিকিৎসা চলছিল তখন তো উনিও কিছুটা ফ্রি সময় কাটাচ্ছিলেন, এবং তখনই তার রেকর্ডিং এর গল্পগুলো শুনতাম। দাদা এই গানটা যখন করছেন কি হয়েছিল এই সেই। তো একদিন আমার সবচেয়ে বেশি কষ্ট যেদিন লেগেছে ওই দিন আমি একটা অসুস্থ মানুষের সামনে তুমি যদি আরো বেশি ভেঙে পড়ো তাহলে তার মনোবলটাও কিন্তু ভেঙে যায়। তো আমরা তো জানি দাদার পরিণতিটা আসলে কোন দিকে যাচ্ছে বা কি হতে যাচ্ছে। তো দাদা আমাকে বলছে আমি মনে হয় আর আগের মতো গাইতে পারি না রে। তাই বললাম যে কী বলেন দাদা, কত ঝরঝরা গলা আপনার এখন পর্যন্ত, কি টনটনা। তো দাদা আমাকে তখন সিঙ্গাপুরে ওনার জন্য একটা শো অ্যারেঞ্জ করেছিল। তো ওই শোতে উনি, তুমি দেখবে এটার ভিডিও ফুটেজ আছে, তো ওটাতে উনি জাস্ট মাইক্রোফোন হাতে নিয়ে হুইল চেয়ারে বসা ছিল। তো এখানে দেখবা একটু করে গান গিয়েছে আর কি উনি মাইক্রোফোনে, যে যা কিছু দেখার না জেনে না, এই গানটা। তো এইটা আমাকে কেউ একজন ভিডিও করছে, সেটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাইছিল। পাঠাই বলছে দেখ আমি মনে হয় আর আগের মতো গান গাইতে পারি না। তো এটা বলে উনি কেঁদে দিচ্ছে আসলে। তো একটা শিল্পীর না জানো, একটা কণ্ঠশিল্পীর মানে আমাদের সবচাইতে কষ্টের সময় কোনটা জানো তো? যখন আমার সবচাইতে কষ্টের সময় যখন আমি গান গাইতে পারি না। এটা তুমি এখানে যারা আসে প্রতিটা কণ্ঠশিল্পীকে জিজ্ঞেস করবা যে আপনার মনটা কখন খারাপ থাকে, বলবো যখন আমার গলা ভাঙা থাকে। এটা আসলে প্রতি শিল্পীরই, যার শিল্পসত্তা যেটি নিয়ে কাজ করে আসলে সেটা থেকে তাকে যদি বিরত থাকতে হয়, সেটা খুব তোমার ইচ্ছা আছে তুমি করতে পারছো না। তো তখন আমি বললাম দাদা আরে আপনার গলা তো মাশাআল্লাহ টোন তো কি সুন্দর, ঝরঝরা আছে এখনো দাদা, আরে কোনো ব্যাপার না আপনি পারবেন। এইটা 2 দিন পরে বলে আমি কি ছোট, আমাকে কি তুই বুঝ দিচ্ছিস? আমি বললাম না দাদা বুঝ দিচ্ছি না, আপনি টোন সুন্দর আছে, আপনার ওষুধের কারণে হয়তো বা শারীরিক দুর্বলতার কারণে আপনি গাইতে পারছেন। বলছি আমি তো পুরা গান বেসুরে গাচ্ছি। আমি বললাম যে দাদা এটা কোনো ব্যাপারই না, এটা 2 দিন রেওয়াজ করলেই ঠিক হয়ে যাবে, আপনি রেওয়াজ করেন। তো আমি ফোন রেখে ওই দিন খুব কান্না করছিলাম ওই দিন, মানে ওনার এই হয়তোবা দাদার ওই ভিতরের ওই ভাইবটা আমাকে বোধহয় সম্ভবত টাচ করছিল। তো ওই দিন থেকে আমার একটা আসলে উপলব্ধি হয়েছে যে সৃষ্টিকর্তা না আমাদেরকে যেটা দেন সেটা খুব সাবধানে রাখতে হয়, সেটা যদি একবার চলে যায় সেটা আর ফিরে আসে না। তো যাই হোক দাদা তো বাংলাদেশে এসেই তো আমাদেরকে ছেড়ে চলে গেলেন তারপরে। কিন্তু তখন দাদার যে আকুতিটা, গান গাওয়ার যেই একটা ইচ্ছা, যে আমি তো গান গাইতে পারতেছি না, আমার মনে হয় উনি যতটা না অসুস্থ তার চাইতে মানসিকভাবে বেশি ভেঙে পড়ছিলেন। উনি মনে করতেছেন উনি গান গাইতে পারতেছেন না, এবং এই কষ্টটা উনার মন থেকে কোনো মতেই যাচ্ছে না। আমি কি গাইতে পারবো, আমি কি আগের মতো স্টেজে দাঁড়াতে পারবো, আমি কি আবার নতুন গান করতে পারবো, এই যে একটা খিদা, মানে এইটা ওনাকে শেষে খুব শেষ দিন পর্যন্ত এই ক্ষুধাটা ছিল, কষ্ট দিয়েছে। সাব্বির ভাই গল্প করছিলেন যে গানটির কথা বলছিলেন যা কিছু দেখার, এই গানটাই তাহলে একটু শুনি, তারপরে আপনার গান নিয়ে কথা বলতে চাই।
যা কিছু দেখার নাও দেখে নাও, যা কিছু বলার যাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প, যা কিছু দেখার নাও দেখে না, যা কিছু বলার দাও বলে যাও, পাবে না সময় আর হয়তো জীবনের গল্প আছে বাকি অল্প, জীবনের গল্প আছে বাকি অল্প। চমৎকার। এবার একটু আপনার গান প্রসঙ্গে ফিরতে চাই সাব্বির ভাই। এই মুহূর্তে আসলে স্টেজ শো আমরা জানি যে এখন যেহেতু সিজনটা আসলে অফ সিজন, এখন তো বাইরের কাজ কম, নিশ্চয়ই মৌলিক গানের কাজ বা যদি বলি কোনো সিনেমার কোনো কম্পোজিশন কি করা হচ্ছে আসলে? মৌলিক গানের কাজ হয়েছে এই তোমার ঈদের, জাস্ট কোরবানি ঈদের 2 দিন আগে একটা গান রিলিজ হয়েছে উদাস দুপুর নামে। এটির সুরসঙ্গীত আমারই এবং গানটির কথা লিখেছেন নুরে আলম ডিউ, ডিউ মিউজিক থেকে বেরিয়েছে এবং এটা সম্প্রতি কিছুদিনের মধ্যেই আমার ফেসবুক পেজ সাব্বির জামান পেজ থেকেও আমি রিলিজ করতে যাচ্ছি গানটা, এটা ভিডিও সহ। তো আমি দেখছিলাম এটা মিউজিক ভিডিও করা হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওটা মিউজিক ভিডিও হয়েছে। তো সেই গানটা রিসেন্টলি বের হচ্ছে, আর আরও কয়েকটা মিউজিক ভিডিও পাইপলাইনে আছে, অলমোস্ট ডান। তো সেগুলো একে একে করে ছাড়বো, মাস 2-1-এর মধ্যে এগুলো ছাড়বো। আর রিসেন্টলি গতকালকে যেটা কমপ্লিট করলাম আসলে বিশ্ব জনসংখ্যা দিবস সামনে, সেটা থিম সংটাও আমি গিয়েছি, এটা কম্পোজিশনও আমার, আমি আর শিলা করেছি গানটা ডুয়েট। তো গানটি লিখেছেন বাইজিদ খুরশিদ রিয়াজ, এটাও গানটা থিম সং। সো এটা বিশ্ব জনসংখ্যা দিবসের দিন বের হবে। তো আর এর মধ্যে আবার দেশের বাইরে যাচ্ছি, প্রবাবলি 10 তারিখে আমি ইউকে যাচ্ছি। তো 13 তারিখে ওখানে শো আছে। মিলে মৌলিক গান, দেশের বাইরে ট্যুর তো চলছেই, ব্যস্ত সময় পার করছেন সাব্বির ভাই। এই সময়ের গান নিয়ে আমরা গানও শুনবো, আরো অনেক কিছু জানার আছে, কিন্তু তার আগে একটু ছোট্টবেলায় ফিরতে চাই। ছোটবেলার আমরা যখন হয় না যে একটু যখন বড় হতে থাকি তখন ছোটবেলা কিন্তু আরো বেশি করে আঁকড়ে ধরে সেই স্মৃতিগুলো। একেবারে স্কুল লাইফে কেমন ছিল সাব্বির জামান একটু জানতে চাই, দুষ্টু নাকি পড়াশোনায় খুব মেধাবী? আমি যে খুব বেশি দুষ্টু কখনোই ছিলাম না আসলে, আমি সবসময় শান্তশিষ্ট এবং চুপচাপ ছিলাম। আর আসলে কি করতে চাই ওটা বলতে গেলে আসলে দেখবা মানুষের এক এক স্টেজে এক একটা অ্যাম্বিশন থাকে। যখন স্কুলে থাকে তখন তার খেলার প্রতি নেশা থাকে, যখন কলেজে। হ্যাঁ, আমি ক্রিকেট খেলতাম, আমি 2nd ডিভিশন ক্রিকেট খেলেছি ছোটবেলায়। তো এবং আমি আসলে স্পোর্টসের দিকে অনেক বেশি কানেক্টেড ছিলাম। আমি আবার মিস্টার বাংলাদেশ কম্পিটিশনও করেছি বডি বিল্ডিংয়ে। তো সেটা অনেক আগে, এটা তোমার প্রায় 2000-এর সময়, 1999-2000 এরকম। তো খেলাধুলার মধ্যে খুব কানেক্টেড ছিলাম। আর যেহেতু আসলে আমার ফ্যামিলিটা মিউজিক ফ্যামিলি, আমার মাও গান করেন, আমার বোন, আমার মামারা সবাই মিউজিশিয়ান, আর আমার নানা গোলাম মুর্তজা, ওনার হাত ধরেই আমার আসা। তো সেই সুবাদে নতুন কুড়িতে ছোটবেলায় গোল্ড মেডেল পেয়েছি তিনবার। 89, 91 2টা সাবজেক্টে। সো 3টা পুরস্কার আছে আমার ঝুলিতে নতুন করে। সেই সময় ছোট, তখন একদম পিচ্ছি, কষা খায়। তো সেখান থেকে আসলে তো ফ্যামিলি ট্র্যাডিশন যেহেতু মিউজিক, তো সেটা আসলে আমার বাসায় এরকম একটা বিষয় ছিল যে লেখাপড়ার মিউজিক দুইটাই প্যারালালি চলতে হবে, মানে কোনোটাই তুমি কম করতে পারবে না, সমানভাবে আগাতে হবে। তো সেই সুবাদে আবার তোমার মিউজিক্যালিও আমাকে অনেক কিছু শিখতে হয়েছে, যেমন গানের পাশাপাশি আমি আবার তবলায় প্রশিক্ষণ নিয়েছি অনেক, প্রায় 7-8 বছর তবলা শিখেছি। আমি তবলাও প্লে করতাম। তার মানে একসঙ্গে অনেক কিছু, বডি বিল্ডিং এর সেই জায়গাটা যদি বলি, আবার ক্রিকেট খেলতেন, 2nd ডিভিশনে খেলেছেন, মানে আপনি ভালো খেলতেন, দুর্দান্ত খেলতেন, আমি বোলার ছিলাম। সো তারপরে গান, যেহেতু মানে ফ্যামিলি আসলে গানের সঙ্গে জড়িত, পড়ালেখা যেমন আমি আমার সিএসসি কমপ্লিট করেছি, আমার করে দেন এমবিএ করেছি। মানে ছোটবেলায় কি পড়াশোনা একটু ফাঁকি দেওয়ার কোনো মানসিকতা ছিল নাকি পড়াশোনায় খুব সিরিয়াস ছিল? না, পড়াশোনায় খুব বেশি সিরিয়াস আমি কখনোই ছিলাম না, বাট করতে হতো করতাম।
কখনো ফেল করতাম না, বিষয়টা এরকম আর কি। আচ্ছা সাব্বির ভাই, গানের ক্যারিয়ার নিয়ে তো আমরা টুকটাক জানি আপনার, কিন্তু বডি বিল্ডিং এর বিষয়টা কি সেটা আমি একটু জানতে চাইবো, তার আগে একটা বিরতি নিয়ে আসি। দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে, এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, আশা করি কোথাও যাবেন না। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত। দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে, সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং আমার সঙ্গে আছেন বাংলাদেশের জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী সাব্বির জামান। ভাইয়া আরও একবার স্বাগত। ধন্যবাদ। কথা বলছিলাম গান নিয়ে, পাশাপাশি ছোটবেলার আরেকটা, ছোটবেলার না ঠিক বড়বেলারই কিন্তু বেশ আগের, বডি বিল্ডিং নিয়ে আপনি কাজ করতেন। এই শখটা কিভাবে শুরু হলো, কখন থেকে? আসলে হয়েছে কি, আমার বাবা হলো বক্সার ছিলেন। আচ্ছা, মানে বক্সার ছিলেন, তো আব্বু বেশ বড় অনেক গেমই খেলেছেন। আব্বু ন্যাশনাল গেমসও খেলেছেন বক্সিংয়ে। তো সেই সুবাদে আসলে এক্সারসাইজের বিষয়টা অনেক ছোটবেলা থেকেই আব্বুকে দেখে আব্বু আমাকে করাতেন, দৌড়াদৌড়ি এক্সারসাইজ এগুলো করাতেন। তো সেই সুবাদে আসলে জিমে যেতে যেতে, তো তখন যখন ক্রিকেট খেলতাম তখন তো জিম করতেই হতো, তো যেহেতু পেস বলার ছিলাম, তো সেই সুবাদে আসলে করতে 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 এক পর্যায়ে মাসেল বিল্ড আপ করলো। দেন যেই জিমে ব্যায়াম করতাম তখন তারা বললো যে সাব্বির, তাহলে তুমি কম্পিটিশনে অ্যাটেন্ড করো। আচ্ছা, তো দেন করবো না করে দেন করে ফেললাম আর কি অ্যাটেন্ড। দেন তখন আসলে তখন বডি বিল্ডিং আসলে ওয়েট অনুযায়ী খেলা হয়। মানে তোমার আমি ছিলাম 75 কেজি ওয়েটে, 70-75 কেজি ওয়েটে। তো তখন সেই ওয়েটে, এবং সবচেয়ে মজার বিষয় ছিল সেই ওয়েটে আমি যখন কম্পিটিশনে নাম লেখালাম, একই ওয়েটে আমার কাজিন, আমার আপন চাচাতো ভাই, উনিও একই ওয়েটে। তো মামু ভাগিনা আমরা একই সাথে কম্পিটিশন করলাম, এটাই সবচেয়ে মজার ছিল। কে জিতলো? মামা মিস্টার রাজশাহী ছিল সেই সময় বডি বিল্ডিংয়ে, আর আমি তখন তার আগের বছর মিস্টার চিটগংয়ে নাম খেলেছিলাম, তখন আমি সেকেন্ড হয়েছিলাম। তো দেন তোমার কত আমি বোধহয় 5th প্লেস পেলাম, 5th, আর মামা প্রায় সেকেন্ড হয়েছিল সম্ভবত সেই সময়। ওকে, এরপরে আর যা হয়েছে? এরপরে আসলে মানে আমার আসলে নাম দেওয়ার কোনো ইচ্ছা ছিল না, আমার ওই জিম থেকে জিম ট্রেনার বা সবাই মিলে শখ করে দেওয়া। তো ওই বডি বিল্ডিং এর ওই ট্রেন্ডটা ধরে রেখেছিলাম, অনেক দিন এক্সারসাইজ করতাম। আর মিউজিক তো ওই যে বললাম তোমার কাছে, ছোটবেলা থেকে মিউজিক আসলে প্যারালালি চলছিল আমার ইয়াতে। হাতে খড়ি কি মায়ের কাছে? নানার কাছে। মানে আমার নানার হাত ধরে আসলে গানের শুরু। আমার নানা গোলাম মুর্তজা, উনি ছিলেন হলো মিউজিক ডিরেক্টর প্লাস ভক্তিমূলক গানের খুব নামকরা শিল্পী চট্টগ্রামে। না, উনি এখন নেই। তো আমার নানা এবং নানু, এই দুইজনের মাধ্যমে আসলে আমার গানে আসা, আমার নতুন করে পুরস্কার, তারপরে দেন যত কম্পিটিশন, যত কাজ, আসলে সব মানে আমার নানার কারণেই। তার মানে নানা ভাই যখন দেখতেন আপনার ছোট ছোট অ্যাচিভমেন্ট গুলো, নিঃসন্দেহে সেটা একটা অন্যরকম পরিবেশ ছিল, একটা আমি আসলে এগুলো করতামই আমার নানার জন্যই। মানে আমার নানা এবং আমাদের একটা অন্যরকমের একটা রিলেশনশিপ ছিল। মানে শুধু নানা নাতি না, যদি বলো যে আমার গার্জিয়ান, বেসিক্যালি আমার লিগ্যাল গার্জিয়ানও ছিলেন আমার নানা ওই সময়। মানে আমার স্কুলে উনিই যেতেন, আমার রিপোর্ট কার্ডে পর্যন্ত উনি সাইন করতেন, মানে ওরকম মানে। এবং কোথাও গেলে আমার নানা নিয়ে গেলে আমি যেতাম না, বা উনি গান শেখানো। তারপরে আমার মায়ের কাছেও শিখেছি, মামাদের কাছে, দেন আমি উস্তাদদের কাছে শিখেছি, নজরুল, ক্লাসিক্যাল পরে আরও। তো শুরুটা আসলে মানে গানের ইন্সপাইরেশন যদি বলো, বা আমার গানের ভিত্তি হলো আমার নানা গোলাম মুর্তজা। সাবির ভাই, এই যে আপনার নানা ভাই বা মায়ের কথা বলছিলেন, তারা কি চাইতেন যে আপনি প্রফেশনালি গানটা নেন, নাকি চাইতেন যে আপনি পড়াশোনা যেহেতু করছেন অন্য কিছু করবেন, পাশাপাশি গানটা গাইবেন? আসলে তোমাকে মানে শুরুতে যেহেতু বললাম, আমার ফ্যামিলি পরিমণ্ডলই ছিল মিউজিকের। প্রতিদিন বিকালবেলা মানে আমাদের নানার স্টুডেন্টরা আসতেন, ওনারা গান শিখতেন, সেখানে আমিও বসতাম, আমিও গান করতাম, আমিও গান শিখতাম। তো গান আমাকে গাইতে হবে এটা আমি কনফার্ম ছিলাম যে এটা গাইতেই হবে, বিষয়টা ওই লেভেলের। তো সেটা স্টেজে একেবারেই যে প্রফেশনালি টাকার জন্য প্রফেশনালি গাইতে হবে, ইটস নট দ্যাট, বাট যেই ট্রেডিশনটা ওটা আমার ধরে রাখতে হবে, এটা আমি কনফার্ম ছিলাম। আর স্পোর্টস এটা শখের থেকে, এটা যখন আমি খেলতে খেলতে যখন দেখলো বাসায় যে না আমি মনে হয় ভালো করছি, ইন্টার স্কুলের পরে তোমার ইন্টার কলেজ, দেন
যখন ভালো করছি তখন ওরা আমাকে সাপোর্ট দিল। Support আমার দিয়েছে। আমার বাসা থেকে ফুল সাপোর্ট ছিল আমার সকল রকমের অ্যাক্টিভিটিসের, মানে সেটা স্পোর্টস বলো, সেটা মিউজিক বলো, আর যাই বলো না, যেমন আমি ইনস্ট্রুমেন্ট প্লে করতাম, এটারও পুরোপুরি ক্রেডিট যায় আমার নানার, বিকজ আমাদের বাসায় সব ইনস্ট্রুমেন্ট ছিল। মানে আমি জন্মের পর থেকে দেখেছি আমাদের বাসায় গিটার, ঢোল, তবলা, নাল, কিবোর্ড, সবকিছু। ড্রামস সব ছিল। এবং যার কারণে আমার সুবিধা যেটা হয়েছে, আমি ছোটবেলা থেকে ইনস্ট্রুমেন্ট হাতে করে নিয়েই বড় হয়েছি, যার জন্য আমি শুধু দুটো ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি না, বাঁশি আর ভায়োলিন, আর বাকি সব ইনস্ট্রুমেন্ট বাজাতে পারি। ওই কারণে, কারণ আমি ঘুম থেকে ওঠার পরে দেখতাম আমার ডান পাশে একটা ইনস্ট্রুমেন্ট, বাম পাশে একটা ইনস্ট্রুমেন্ট, আমার মামারা, বড় মামা একটা বাজাচ্ছে, ছোট মামা একটা বাজাচ্ছে, আরেকজন আরেকটা বাজাচ্ছে। তো স্বাভাবিক ইন্সপায়ারেশনটা ওইভাবেই আসলে কাজ করেছে আমার ভিতর। একদম। প্রথম নিজের কোন ইনস্ট্রুমেন্টটা পাওয়া হয়েছিল উপহার, একদম নিজের করে, মানে এগুলো যেগুলোর কথা বলছিলেন সেগুলো তো সবাই আসলে ব্যবহার করতেন। প্রথম ইনস্ট্রুমেন্ট আমি যেটা পেয়েছি, আমার রিদমের প্রতি খুব বেশি নেশা ছিল, তবলা, ঢোল, ঢোলক, ড্রামস এগুলোর প্রতি। সো আমি যখন প্রথম ঢোল বাজানো শুরু করি, আসলে আমি তখনও কিছুই পারতাম না, কিন্তু বাজাতে পারতাম, বিষয়টা ওরকম, মানে অনেকটা গড গিফটেড ছিল বিষয়টা। তো পরে আমাকে মুখে মুখে বলে দিলে আমি ওটা বাজাতে পারতাম, বিষয়টা ওরকম ছিল। তো দেন যেটা হলো যে এইভাবে প্র্যাকটিস করতে করতে, ঢোল নিয়ে কাজ করতে করতে আমি নতুন কুড়িতে গোল্ড মেডেল পেয়ে যাই ঢোলের উপর। তো প্রথম ইনস্ট্রুমেন্ট ছিল আমার নানা আমার জন্য একটা ঢোল কিনে দিয়েছিলেন, যাতে আমি কাঁধে নিয়ে বাজাতাম তখন দাঁড়িয়ে। তো সেইটা জোর খাই বলে আর কি, তো বাংলা ঢোল। তো সেইটা দিয়েই আমার শুরু আসলে। তারপরে সেই ইনস্ট্রুমেন্ট দিয়ে শুরু, সেটা দিয়ে পুরস্কার পাওয়া, জাতীয় পুরস্কার যখন পেয়ে গেলাম, তখন সবাই বলল যে না, ওকে তো তাইলে প্রপারলি আসলে রিদমে। তখন আমার তবলা শেখা শুরু হলো আসলে। তখন অনেক ছোট, আমার কত 8-9 বছর বয়স, 10 বছর। তো দেন তখন আমি প্রায় রতন মামা, মানে উনিও আমার মামাই হন, আমার তবলা যিনি টিচার, রতন মজুমদার, তো তার কাছে প্রায় 6-7 বছর তবলা শিখেছি। গানও শিখেছেন, আলাদা করে ইনস্ট্রুমেন্টও শেখা হয়েছে। দুর্দান্ত সাব্বির ভাই, যত শুনছি আমি মুগ্ধ হচ্ছি। এত কিছু করেছেন, আসলে একটা চমৎকার রঙিন ছেলেবেলা কেটেছে নিঃসন্দেহে। একদম। যখন আপনি একটা রিয়েলিটি শোতে এলেন, তার আগে কি কোনো গান রেকর্ড করা বা রিলিজ করা হয়েছিল? 2006। আচ্ছা, তার আগে যেটা হয়েছিল, সেই সময় 2001 থেকে 2004 পর্যন্ত বাংলাদেশে একটা কম্পিটিশন হতো, কিন্তু তোমার বেনসন এন্ড হিজেস স্টার সার্চ কম্পিটিশন হতো একটা। তো এই স্টার সার্চ কম্পিটিশন আসলে ওখানেও আমি মানে বেস্ট ভোকাল অফ চিটাগং হয়েছিলাম। এবং তার আগের বছর রাশেদ হয়েছিল বেস্ট ভোকাল বাংলাদেশের। সে যে গানটা গিয়েছিল সেই গানটা আমার কম্পোজিশন ছিল, আমার সুর এবং সঙ্গীতে ছিল। এবং আমি আসলে আগে থেকে আপনি কম্পোজ বা এদিকে কম্পোজিশনের কাজ আমি অলমোস্ট বলতে পারো 99 থেকে করছি। তো স্টুডিও রিলেটেড জব আমি আসলে কাজগুলো প্রায় 99-2000 সাল থেকে আমার করা। তো যার কারণে মৌলিক গানের আমার এখনো খেয়াল আছে, 2001-এ চট্টগ্রাম টেলিভিশন, যেটা বিটিভি চট্টগ্রাম কেন্দ্র, যেটা সেখানে আমার মিউজিক ডিরেকশনে একটা পুরো ঈদের অনুষ্ঠান হয়েছিল। তো সেটা অনেকে যদি মেনে নিতে পারেনি, বিকজ আমি এত ছোট বয়সে কেন আমি মিউজিক ডিরেকশনে কাজ করব, বাট তারপরেও প্রায় 7টা গান আমার সুর সঙ্গীতে ছিল। তার মানে যখন আপনি রিয়েলিটি শো থেকে বের হলেন, তখন তো পুরো পথটা মোটামুটি চেনাই ছিল আগে থেকে, যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে কিভাবে কাজ করে বা কিভাবে গানগুলো কম্পোজ হয়, কি করতে হবে, একটা চেনা রাস্তা ছিল। তার মানে এটা তো বটেই, কারণ তোমার যেহেতু ওই বেসিক অ্যাক্টিভিটিসগুলো তো আমার সব করা ছিল। তাও ঢাকা মিডিয়া তো ইন্টারন্যাশনাল মিডিয়া, ওখানে ন্যাশনালি অনেক কম্পিটিশন, কত বড় বড় আর্টিস্ট, কত বড় বড় মিউজিক ডিরেক্টরদের সঙ্গে কাজ করা, ওই এক্সপিরিয়েন্স আবার ভিন্ন। তো এইটার ক্ষেত্রে ঢাকায় আসার পর আমি সবচাইতে বেশি আসলে যার কাছে সাপোর্ট পেয়েছি সে হলো পার্থদা। দাদার সঙ্গে অনেকদিন স্টুডিওতে গিয়ে কাজ শিখেছি, করেছি। বাপ্পাদার সঙ্গে আমার প্রথম সোলো অ্যালবামের সময় এই দুইজনের কাছে আমার সবচাইতে বেশি সময় কেটেছে আসলে স্টুডিও রিলেটেড। তো যার কারণে পার্থদার কাছে আমি শিখেছি আসলে, আমরা তো বাংলাদেশে তো গান শেখায়, আমরা ক্লাসিক্যালি ট্রেন আপ করি, বাট প্রফেশনালি গানটা কীভাবে গাইতে হয় এটা আসলে খুব কম মানুষে শেখায়। তো
দাদা আসলে আমাদেরকে শিখিয়েছিলেন আমাদের ক্লোজ আপ অনের পর, যে মাইক্রোফোনে কিভাবে ভয়েস দিতে হয়, কিভাবে এক্সপ্রেশন দিতে হয়, কিভাবে প্রফেশনাল সিঙ্গিং কাকে বলে, আসলে এই জিনিসটা আমরা খুব কমই বুঝতাম, শুনে শুনে গাইতাম, কিন্তু প্রফেশনালি কিভাবে একটা এক জায়গায় ইমোশন অ্যাড করতে হয়, কিভাবে গাইলে গানটা সুন্দর লাগে, কোথায় ভয়েস খুলতে হবে, কোথায় ভয়েস চাপাতে হবে, এই বিষয়গুলো আসলে পার্থদা আমাকে শিখিয়েছে। এবং এই জন্য আমি দাদার কাছে সবসময় গ্রেটফুল, কারণ যেই এডুকেশনটা উনি আমাকে দিয়েছেন ওই সেই সময়ে ধরো ক্লোজ আপ অনের পর 4-5 বছর, সেটা আসলে একটা অনেক বড় ডিগ্রি নেওয়ার সমান। নিঃসন্দেহে। সাব্বির ভাই, যে একটা লম্বা জার্নি, সেই রিয়েলিটি শো এর পর থেকে এখনো পর্যন্ত, তখন যে তুমুল একটা জনপ্রিয়তা পাওয়া হঠাৎ করেই, তারপরে এই যে পুরো জার্নিটাতে কখনো মনে হয়েছে কিনা যে সেই জনপ্রিয়তাটা একটা প্রেশার হয়েছে পরবর্তীর জন্য, যে আরো কত ভালো কাজ দিতে হয় এবং সেটাকে ধরে রাখা কন্টিনিউয়াসলি, সেটা কখনো সেই অনুভবটা করেছেন কিনা? যে কোনো প্রাপ্তির সবচাইতে কঠিন জায়গা হলো ধরে রাখা। যে কোনো প্রাপ্তি, ধরো তোমার একটা প্রাপ্তি হলো, ধরো তুমি প্রেজেন্টার হিসেবে একদিন ফেমাস হলে বাংলাদেশে, বা এখন তুমি অনেক ভালো কাজ করছো, দেখবা তোমার ভিতরেই একটা ইন্টারনাল প্রেশার কাজ করবে যে আমার এখনকার কাজটা আগের কাজটার থেকে ডাউন হয়ে গেল না তো। এটা কিন্তু কেউ তোমাকে বলে দিচ্ছে না, কিন্তু তুমি নিজের থেকে এটা ভেবে নিচ্ছ, বিকজ তুমি চাচ্ছ তোমাকে প্রতিনিয়ত আপডেট করতে। তো এইটি প্রেশারটাই আসলে আর্টিস্টকে নতুন কিছু এবং ভালো কিছু করার প্রেরণা দেয়। এবং হ্যাঁ, তুমি যেটা বললা যে ওই সময় একটা আমরা হিউজ একটা বুস্ট পেয়েছি 2006-এ ক্লোজ আপ অনের পর। পপুলারিটি বলো বা 6 মাসের মধ্যে সবাই আমাদের নাম জেনে গেল, বাই নেম চিনলো, আমি কে, কি কোত্থেকে এসেছি, কেন এসেছি, কি করছি সব জানে, এবং পরপর অনেক নতুন নতুন গান আসছে, কাজ করছি, দেশের বাইরে যাচ্ছি, যেখানে কোনোদিন আমাদের মধ্যে অনেকেই ছিল যারা প্লেনেই উঠেনি কোনোদিন, তারা দেখা যাচ্ছে যে আমরা একসাথে করে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, দেন বিভিন্ন সারা ওয়ার্ল্ড ঘুরছি। তো এই যে একটা বড় চেঞ্জেস খুব অল্প সময়ের মধ্যে, এই চেঞ্জটা যারা হজম করতে পেরেছে তারা এখনো টিকে আছে, আর যারা আসলে হজম করতে পারেনি তারা কিন্তু অনেকটাই ছিটকে গেছে। তো এই জন্যই বললাম যে তোমার পপুলারিটি বা কোনো একটা অ্যাচিভমেন্ট পাওয়াটা যতটা না কষ্টের, ওই অ্যাচিভমেন্টটা সাস্টেইন করা, মানে লং টাইম ধরে রাখাটা, তোমার কোয়ালিটিটা মেনটেন করাটা অনেক বেশি কষ্টের। সাবির ভাই, এবার একটু বর্তমান সময়ের কথা জানতে চাই। আপনি তো একজন কম্পোজার, মিউজিক করছেন, গানও গাইছেন। এই সময়ের অনেকের মধ্যে একটা ধারণা আমরা দেখি যে গানটা করার আগে একটু মাথায় ভাবনা থাকে যে এই গানটা টিকটকে রিলস বানাতে পারবে কিনা, টিউনটা ওরকম হবে কিনা। তো এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন, বা আপনার কখনো আপনার কোনো গানের মধ্যে এরকম ভাবনা এসেছে কিনা? এইগুলো যদি এসেও থাকে, গান কমপ্লিট হওয়ার পরে ভেবেছি যে আসলে এরকম কি দেওয়ার মতো অবস্থা আছে কিনা। বিকজ আমি একটা জিনিস কখনো আসলে সবসময় পজিটিভলি দেখি, আমি খুব পজিটিভবাদী মানুষ। মিউজিক কিন্তু সবসময় সময়কে রিপ্রেজেন্ট করে। আজ থেকে ধরো 40-50 বছর আগে যখন মান্না দে হেমন্ত বা আমাদের সৈয়দ আব্দুল হাদি স্যার বা তারও আগে মাহমুদুন নবী স্যাররা যখন গান গাইতেন, তাদের যেই অবস্থাটা ছিল গানের, হারমোনিয়াম তবলা দিয়ে তখন কিন্তু অনেক বড় বড় কনসার্ট হতো। এখন কি আসলে সেটা হয়? সম্ভব না, বা সম্ভবই না। তার মানে কি, সময় মানুষকে চেঞ্জ করেছে, মানুষের টেস্ট চেঞ্জ করেছে। এখনকার গানের যে টেস্ট আজ থেকে 20 বছর আগে তেমন ছিল না, বা আগামী 20 বছর পরেও তা থাকবে কিনা সন্দেহ। তো তুমি যদি সময়ের সাথে নিজেকে আপডেট করতে না পারো, তাহলে কিন্তু তুমি পিছিয়ে পড়বে একদম। সো তুমি আস্তে আস্তে হারায় যাবা। এটা কারোকে হারাই যেতে হবে না, নিজের থেকেই হারায় যাবা। সো এখন হ্যাঁ, যেটা হচ্ছে যে তুমি যেটা বলা টিকটক বা রিলস, এটা এখন অনেক বেশি ডিমান্ড করছে কোনো একটা গানের প্রমোশনের ক্ষেত্রে, কোনো একটা ভালো গানের মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, বা ইভেন খারাপ গানও অনেক কুইকলি পৌঁছে যাচ্ছে, অনেক খারাপ ভিডিও পৌঁছে যাচ্ছে। তো এটার ভালো সাইড, ডার্ক সাইড যেরকম আছে, এটা আগেও যে ছিল না তা কিন্তু না, খারাপ গান আগেও যে হতো না তা কিন্তু না। বাট তখন মানুষের রুচিগতভাবে মানুষ অনেক উন্নত ছিল, মানুষ ভালো জিনিসটা অ্যাকসেপ্ট করতো, পারিবারিক পরিমণ্ডলে ভালো জিনিস নিয়ে চর্চা হতো, যেটা এখন একেবারেই নাই বললেই চলে। এখন দেখবা একই ঘরে 4 জন বসে আছে, 4 জনের হাতে 4টা মোবাইল, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, বাবা মায়ের সাথে কথা বলছে না, মা বাচ্চাদের সঙ্গে কথা বলছে না, বাচ্চারা তো বসেই আছে তার ডিভাইস নিয়ে। তো এই যে সামাজিক অবক্ষয়গুলো, এগুলাই কিন্তু আলটিমেটলি সমাজের প্রতিটা কাজেই, শুধু মিউজিক না,
প্রতিটা কাজেই কিন্তু এফেক্ট ফেলে। তো এই জন্য বলছি যে রিলস বা টিকটক একটা গানের প্রচার মাধ্যম পর্যন্ত ইজ ফাইন, এটা খুব ভালো একটা কাজ পৌঁছে যাওয়া, বাট একটু মেনটেন করতে হবে যে ওইটাতে যেন কোনো খারাপ জিনিস ঢুকে না যায়। তোমার ব্লাড অনেক পিওর একটা জিনিস, বাট ব্লাডে যখনই কোনো ভাইরাল ইনফেকশন, কোনো ভাইরাস বা কোনো ব্যাকটেরিয়া ঢুকে যাবে, দ্যাট উড বি ডেঞ্জারাস ফর ইউ। সো প্রমোশনটা শুড বি ভেরি পজিটিভ অ্যান্ড কোনো ভাইরাল জিনিসগুলো ঝামেলা, ওইটাই ঝামেলা আর কি। অনেক সুন্দর করে বললেন সাবির ভাই। আমরা একটু আয়োজনের শেষের দিকে আছি, এবার একটু সন্তানদেরকে নিয়ে জানতে চাই, ওদের নিয়ে কি ভাবনা, ওরা কি গান করে কিনা। আমার দুটা বাচ্চা, বড়টা ছেলে, ওর বয়স এখন 10, ইদান ওর নাম, আর ছোট জনের বয়স 4, 4.5, ওর নাম ইদায়া। আচ্ছা। তো আমার মনে হয় রক্তের কারণেই ওরা মিউজিকের সঙ্গে অনেক বেশি অ্যাটাচড। বিশেষ করে বড়জন তো অলরেডি গান গেয়ে ফেলেছে বেশ কয়েক জায়গায়, ভিটামিন এ ক্যাম্পেইনের গান, তারপরে ওর আর আমার একটা গান অনেক বেশি ভাইরাল হয়েছে, মানে ভাইরাল এই জন্য বলছি, মানে অনেক বেশি পপুলার হয়েছে, মানুষের কাছে পৌঁছেছে। হ্যাঁ পৌঁছেছে, হলো একটা পিয়ানো বেসড একটা গান করেছিলাম আমি আরও, আই লাভ ইউ ড্যাডি নামে একটা গান। তো ওইটা করোনার মধ্যে আসলে আমরা দুষ্টামি করতে করতে একটু পিয়ানো বাজাতে বাজাতে ও গেয়েছে, ওর মা পাট করে ভিডিও করেছে, তো ওইভাবেই আর কি। তো ওই গানটা শুনে আবার ওর অনেকগুলা ডাকও এসেছিল, ও যেমন বিটিভিতে বাচ্চাদের আনন্দমেলার থিম সংটাও গিয়েছিল, তারপরে তোমার এই যে ভিটামিন এ ক্যাম্পেইনের একটা গান ওটাও করেছিল, এরকম বেশ কিছু গান করেছে। তার মানে মোটামুটি বলা যায় যে গানের সঙ্গে পাচ্ছি আমরা ওদেরকে। এখন চেষ্টা করছি আমি ওদেরকে প্রপার শিক্ষাটা দেওয়ার, বাকি ও কি করবে এটা ওর উপর, বা উপর আল্লাহ জানে আসলে ওর কপালে কি আছে, নসিব। আচ্ছা, এবার একটু খুব সংক্ষেপে সামনের পরিকল্পনা, গান নিয়ে কোনো এক্সপেরিমেন্টাল কিছু কাজ কি হচ্ছে? এক্সপেরিমেন্টাল কাজ বলতে আসলে এখন এক্সপেরিমেন্টাল কাজ করতেও তো ভয় লাগছে, কারণ ধরো বাজে এক্সপেরিমেন্টগুলোই মানুষ নিচ্ছে বেশি, খারাপ গুড এক্সপেরিমেন্টের চাইতে। গুড এক্সপেরিমেন্টের এক্সাম্পল খুবই কম, নাই বলবো না, কম। তা আমার আবার আরেকটা জিনিস মনে হয়, আমরা যদি ভালো কাজ না দেই তাহলে মানুষ পাবে কোত্থেকে? শুধু শুধু দোষ দিয়ে তো লাভ নেই। সো ভালো কাজ করার চেষ্টা করছি, করেই যাব, একটা একটা করে ভালো গান দিচ্ছি। কখনো যদি আল্লাহ মুখ তুলে থাকান, কখনো যদি আমার অডিয়েন্স যদি মনে করেন যে ভালো গান শুনবেন, তাহলে আমার দরজা সবসময় খোলা। নিশ্চয়ই। অনেক ধন্যবাদ সাব্বির ভাই, অনেক শুভকামনা থাকলো, ভীষণ ভালো লাগছিল গল্প করতে। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমাকেও ধন্যবাদ, এবং বাংলা ভিশনের প্রতিটা দর্শককে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং দোয়া করবেন আমার জন্য। নিশ্চয়ই সাব্বির ভাই, আমরা একটা গান শুনতে শুনতে বিদায় নেব, তার আগে আমি একটু বিদায় নিয়ে আসি, এবং আমরা ইন্ট্রোদারি একটা গান শুনবো, বিদায় নিয়ে আসি। দর্শক দেখছেন ভালোবাসা প্রাণে প্রাণে, আশা করি আজকের এপিসোড আপনাদের ভালো লেগেছে। গানও শুনছিলাম, একটা গান শুনতে শুনতে বিদায় নেব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সাথে থাকবেন। হ্যাঁ, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। তুমি বৃষ্টির মেঘ, আমি রংধনু, তুমি গন্ধের ফুল, আমি তার রেণু। তুমি বৃষ্টির মেঘ, আমি রংধনু, তুমি গন্ধের ফুল, আমি তার রেণু। এ হে হে আহা, তোমার ছায়ায় আমি, আমার ছায়া তুমি, একই সাথে চলি। তোমার ভাষায় আমি, আমার ভাষা তুমি, একই কথা বলি। তুমি দৃষ্টির চোখ, আমি তার তারা, তুমি ঝরনার সুর, আমি তার ধারা। তুমি বৃষ্টির চোখ, আমি তার তারা, তুমি
সে কি জানো না, একই বাঁধনে বাঁধা দুজনে, ছেড়ে যাব না। তুমি বৃষ্টির মেঘ, আমি রংধনু।